মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। থ্যাংক ইউ। আমার ছেলেটা রাতেও ঘরে ফেরেনি, এখন পর্যন্ত ফোনটাও রিসিভ করছে না। এবার কিন্তু আমার ভয় হচ্ছে ফেহমি, এখন কিন্তু আমি পুলিশের কাছে যাব। মুকাদ্দেস, বলেছি তো বন্ধুদের সাথে আছে, অযথাই তুমি এত চিন্তা করছো। কিন্তু ফেহমি, আমি আমার মনকে শান্ত রাখতে পারছি না। আমি একজন মা, মায়ের মন শান্ত থাকতে পারে না, তাই না? সবাইকে শুভ সকাল। ফাতি, কোথায় ছিলে তুমি বাবা? তোমাকে নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম বাবা। এবার বলো, তুমি আবার জেইনেবের সাথে কোথাও সময় কাটিয়ে আসোনি তো? এত প্রশ্ন করা বাদ দিয়ে ওকে আরাম করে আগে নাস্তাটা করতে দাও তো মুকাদ্দেস। এসো আগে নাস্তা করো ফাতি, এসো। কোথায় গিয়েছিলে ফাতি? কোথায় ছিলে? আমি তো একবার বলেছি মুকাদ্দেস। হ্যাঁ, বাবা তো একবার বলেছে মম। বাবা শোনো, তোমার সাথে জরুরি কথা আছে, এখন শুনবে? হ্যাঁ নিশ্চয়ই। গোপন কিছু? তাহলে আমিও যাব, আমিও কথা শুনবো। বাদ দাও, ওদের কথা বলতে দাও, ছাড়ো মুকাদ্দেস। হ্যাঁ, ছাড়বো না মুকাদ্দের, আমি ওর মম, আমিও অবশ্যই শুনবো। না মম, আমরা আসলে ব্যবসার ব্যাপারে কথা বলবো। আচ্ছা থাক, তাহলে শোনার দরকার নেই, আমি বরং নাস্তা করি। এসো ফাতি। হ্যাঁ বলো ফাতি, কি বলবে? বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মানে এখন থেকে যত ঝামেলাই হোক না কেন, আমি জেনিপের সাথেই থাকতে চাই। খুব ভালো। যদিও এখন একসাথে থাকাটা আমাদের জন্য খুব সহজ না, কারণ এ বাড়িতে মম আর জেনিপের সম্পর্কের ব্যাপারে তো জানোই। রেইস বাবার বাড়িতে থাকার তেমন একটা জায়গাও নেই। তো আমি নিজের মতো থাকতে চাই, শুধু আমার নিজের পরিবার নিয়ে। খুবই ভালো সিদ্ধান্ত। তাছাড়া এভাবে থাকাটাও কষ্টকর, আজ এখানে কাল ওখানে। জেনেব আর সেলিমের জন্য কষ্ট। বাবা, তুমি কি আমার সাথে মজা করছো? না ফাতি, আমি মজা করছি না। একটু দেরিতে হলেও তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। তুমি যদি আরো আগেই এই চিন্তাটা করতে পারতে, তাহলে হয়তো জেইনেবের সাথে মুকাদ্দেসের এই ঝামেলা হতো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এবার তোমাকে আরেকটা কথা বলতে চাই। কি কথা? মানে এই বাড়িটা ছেড়ে দেওয়ার পাশাপাশি আমি চাইছি আমাদের কোম্পানিটাও ছেড়ে দিতে। ফাতি, জানি তোমার বাড়ি ছাড়ার পেছনে অনেক কারণ আছে, কিন্তু তুমি কোম্পানি ছাড়বে কেন? সত্যি বলতে বাবা, আমি আসলে এখন আমার নিজের পায়ে দাঁড়াতে চাইছি। আমার নিজের বাড়িতে আমি একা পরিবারের দায়িত্ব নিতে চাই। ও তাই? এটা অনেক বড় কোম্পানি, অন্য সেক্টরে কাজ করো। বাবা প্লিজ কিছু মনে করো না। মনে আছে একদিন তুমি আমাকে কোথাও যেন কাজ না পাই সেজন্য এখানে সেখানে ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিলে। ফাতি শোনো, এর পেছনে কারণ ছিল, আর ওসব অনেক পুরনো কথা। তাহলে তুমিই বলো, কোম্পানি ছেড়ে দিলে চলবে কিভাবে? হ্যাঁ, টাকা পাবে কোথায়? পাবো। আসলে আমি একটা প্রস্তাব পেয়েছি, খুব ভালো একটা কাজের প্রস্তাব। কি সেটা? মিষ্টির কাজ। তুমি আমার প্রতিদ্বন্দ্বী হবে? না বাবা, শেকেরজিজাদে কোম্পানির প্রতিদ্বন্দ্বী সহজে কেউ হতে পারবে না, তবে আমি একদিন সেটা নিশ্চয়ই হব। ঠিক আছে ফাতি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তবে তোমার প্রতিটা সিদ্ধান্তেই আমি পাশে আছি, সব সময়। কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে একটা বাড়ি কিনে দেব। না, দরকার নেই বাবা। এটা তোমাদের বিয়ের উপহার। তাছাড়া জেইনেবের জন্য বাড়িটা প্রয়োজন। যাও, জেইনেবকে সাথে নিয়ে আজই বাড়িটা দেখে এসো। থাকা নিয়ে আর চিন্তা করো না। আচ্ছা বাবা, আমি আসি। যাচ্ছ কোথায়? বাড়ি পছন্দ করতে? বাবা, কোনো আপত্তি শুনতে চাই না, বাড়িটা অবশ্যই কেনা হবে।
নেজমির নতুন ডিজাইনের বাড়ির কিছু ক্যাটালগ এসেছে। সবগুলো বাড়ি সুন্দর, তুমি চাইলে এখনই দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে কিন্তু আমারও একটা শর্ত আছে। মমকে আমাদের কাছ থেকে দূরে রাখবে, মম যেন কোনোভাবেই জানতে না পারে। আর এই দায়িত্বটা হলো তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি এতদিন একাই লড়াই করেছো ফাতি, এবার ওকে আমি সামলাবো। অনেক ধন্যবাদ বাবা। আমার বিশ্বাস হচ্ছে না ইয়াদিকার, আমাদের সেলিমের বাবা তাহলে ওই আরতান। থামো আইফের, আর বলো না। কেন বলবো না? ও সবসময় আমাদের মধ্যে লুকিয়েছিল। এমনকি জেইনেবকে বাঁচানোটা ওর একটা অভিনয়। সত্যি ইয়াদিকার, ওরা কিন্তু বেশ ভালোই অভিনয় জানে। ওদের গল্প শুনে মনে হচ্ছে সত্যি কোনো সিনেমার গল্প শুনছি। মামুনি, এসে বসো এখানে। ওই আইফের, ওদেরকে নিয়ে এসব কথা না বলে তুমি নিজের কথা বলো। তোমার যখন ইচ্ছে হচ্ছে তখনই এত বড় মেয়ের গায়ে হাত তুলছো, আবার বাচ্চাদের মতো আদর করছো। ওরে লক্ষ্মী মামুনি, এসো কাছে এসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আম্মা আদরও করবে, আবার শাসনও করবে। আমার লক্ষ্মী সোনা। বলো এবার কি বলতে এসেছো মামুনি? একটা কথা বলবো। কি বলবে বলো। বাবিস্কো চাইছে যে সরো এখান থেকে, সরো। আইফের, বাবিস্কো বলে ডাকে। বলেছি না ওর কথা আর বলবে না। কেন সব সময় মেজাজ খারাপ করো? আল্লাহ আল্লাহ। আম্মা শুনবে তো? কি শুনবো বলো? আর কেনই বা শুনবো? কে জানে কি ঝামেলা করেছে। এটাই বলছি, বাবা কোনো ঝামেলাই করছে না, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে আম্মা, এজন্য সাহায্য চেয়েছে। ওর কাছ থেকে সারপ্রাইজের আশা কে করছে? হ্যাঁ, ওর কাছে কখনো কিছু চেয়েছি? যখন একটু শান্তিতে থাকার চেষ্টা করি কেন বারবার ওর কথা বলো? কেন আমার মেজাজ খারাপ করো? শুনে রাখো সাজিবেত, তোমার উপর এখন খুশি আছি, তাই এই খুশিটা তুমি নষ্ট করো না। ওই লোকের নাম আমার সামনে মুখে আনবে না। আমার কল এসেছে। হ্যাঁ, নেরিমানের ফোন। আমি একটু ভেতরে গিয়ে নেরিমানের সাথে কথা বলে আসি। একটু আসছি, অপেক্ষা করছে। হ্যাঁ, নেরিমানের ফোন। আমি জানি কে নেরিমান। ফুপি শোনো, ওই গোফওয়ালা মোটা লোকটাই এই নেরিমান। হ্যাঁ, আমি ওর চেহারা দেখেই বুঝেছি। দেখো ওর মুখটা, দেখো কিভাবে হাসছে। হ্যাঁ বলুন নেরিমান। আমি হায়দার বলছি। জানি হায়দারিম, জানি। কেউ যেন বুঝতে না পারে তাই এই নাম বলেছি। আইফেরিম, তোমাকে অনেক মিস করছি, অনেক বেশি। আমিও তোমাকে মিস করছি হায়দারিম। এই হতভাগা তোমার প্রেমে মাতাল হয়ে অপেক্ষায় আকুল হয়ে আছে। তোমার অপেক্ষায় কামান, রাইফেল, ড্রিল মেশিন সব ভুলে গেছি আইফের। তুমি আসবে তো? কখন আসবে বলো? খুব মিস করছি তোমাকে। অনেক মিস করছো? শুধু অনেক বলে আমার অপেক্ষার প্রহর বোঝানো যাবে না। তোমার অপেক্ষায় আমি পাগল হয়ে যাচ্ছি আইফেরিম। আমার অপেক্ষা টাওয়ারে বন্দি থাকার আপন জেলের মতো। এবার বলো, তুমি আজ আসবে তো প্রিয়তমা? হায়দারিম, আমি আজ আসতে পারবো না। আমার বাড়িতে কিছু ঝামেলা আছে, তাই আজ আমাকে ঘরেই থাকতে হবে। কি হয়েছে? আসলে ঠিক গুরুতর কিছু না। জেনেব আর ফাতির উপর বাড়ির সবাই রেগে আছে। আইফেরিম, তোমাকে না দেখে আমি আর থাকতে পারছি না আইফেরিম। আজ চলো ডিনার করি। দয়া করে তুমি না বলো না। যেভাবেই হোক এসো আইফেরিম। না বলে আমার অপেক্ষার প্রহর আর বাড়িয়ে দিও না। এবার আমারও খারাপ লাগছে। আমিও তোমাকে না দেখে আর থাকতে পারছি না। ঠিক আছে, তাহলে রাতে আসবো। আম্মা শোনো, একটা কথা বলি। বাবা, আবার ওর কথা বলছো? বাবা বাবা বাবা, আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার বাবাকে খুঁজে বের করব আর বলবো তোমার মেয়ে অন্যের ভাড়া করা প্রেমিকা হয়ে কাজ করছে। এরপর দেখবো তোমার প্রিয় বাবা কি বলে। সরে যাও, জলদি সরো। শান্তি মতো কথাও বলতে পারি না, এ বাড়ির কোথাও শান্তি নেই। আর পারি না। কি হচ্ছে এসব? আর সহ্য হচ্ছে না। কেন সবাই বারবার সব ব্যাপারে আমাকেই ব্ল্যাকমেল করছে? এমনকি নিজের আম্মাও সুযোগ পেয়ে আমাকে এখন হুমকি দিয়ে গেল। এক ঝামেলা শেষ না হতেই আরেকটা শুরু হয়। ভালো লাগে না। যন্ত্রণা সব আমার ঘাড়ে এসে পড়ে। কেন আমাকে বাধা দিচ্ছেন? বললাম তো, ও আমার ছোট বোন। আমরা বুঝতে পেরেছি, কিন্তু ম্যাডাম এখন অফিসে নেই। উনি আসার পর আপনি যেতে পারবেন। এখনো বোঝেননি? শুনুন, ও একটু অপেক্ষা করুন। একটু পরেই জেইনেব ম্যাডাম এখানে চলে আসবেন, এরপর ওনার সাথে ভেতরে যাবেন।
আমি কে আপনারা কি জানেন? আপনি কে বলুন তো? আমি আপনাদের চাকরিচ্যুত করব। আমি এই বিশাল হোল্ডিং কোম্পানির মালিকের মেয়ের স্বামীর এক ভাইয়ের ক্লাবের গায়িকা। আচ্ছা, আপনি মাফিয়া দলের নাইট ক্লাবের গায়িকা? জলদি ওনাকে বের করো। দয়া করে এখান থেকে চলে যান। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কে কাকে এখান থেকে বের করে। দিলবার আপা, হ্যাঁ জাইনেব, দেখুন নাম ধরে ডাকছে। ছাড়ুন ওনাকে, উনি আমার গেস্ট। কিন্তু আপনি এখানে কি করছেন? বলছিলাম যে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে চা খেয়ে যাই। তাছাড়া অনেকদিন আমাদের গল্প হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করুন। উনি আমার পরিবারের একজন। জাইনেবের জন্য বেঁচে গেলেন, নয়তো আমার পরিচয় আমি দেখিয়ে দিতাম। আমি কাউকে ছেড়ে দেই না। দিলবার আপা, এবার সত্যিটা বলুন, কেন এসেছেন? আমি তো আগেই বলেছি, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে চা খেয়ে যাই, তোমার সাথে কোথাও বসে একটু গল্প করি। আসলে তোমার সাথে। হ্যাঁ, তাই বলে এই রাতের বেলায় আপা? হ্যাঁ, রাতে ভালো। দিলবার আপা, সত্যি করে বলুন তো এখানে কেন এসেছেন? আমি ভালো করে জানি আমার জন্য আসেননি। আমি আসলে তোমার কাছেই এসেছি। কেন এসেছি বলছি। তাহলে এবার সত্যিটাই বলে দি জাইনেব, মনোযোগ দিয়ে শোনো। ওই যে তোমার আরেকটা ভাই আছে না? ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা যেটাই হোক, তোমাদের বাড়িতে সেদিন ওকে প্রথম দেখেছি। তারপর থেকে চোখ বন্ধ করলেই ওর মুখটাই দেখতে পাই। ওই ছেলেটা আমার মন কেড়ে নিয়েছে। তাই নাকি? আমি এই জন্যই এসেছি। তুমি ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা করতে পারবে? বিরলের সাথে? ঠিক বলেছ। দিলবার আপা, এসব কি বলছেন? আপনি জানেন ও বয়স আপনার কত ছোট? শোনো, ভালোবাসা বয়স থেকে হয় না, ভালোবাসা মন থেকে হয়। ছোট জেনেও ভালোবেসে ফেলেছি। আল্লাহ আল্লাহ, আপনি দেখছি পাগল হয়ে গেছেন। এভাবে বলো না, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। দেখো আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কদিন ধরে ডিপ্রেশনে আছি, আমাকে সাহায্য করো প্লিজ। বুঝেছি, কিন্তু এই মুহূর্তে বিরলকে আমি কোথায়? বিরল! জাইনেব, কেমন আছো? ভালো, তুমি? ভালো। দিলবার? বিরল? বিরল উনি দিলবার। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি, আমার কিছু কাজ আছে। জাইনেব, আপনি কেমন আছেন বিরল সাহেব? আমি ভালো আছি। দিলবার, আমি দিলবার, দিলবার সনসেস। হ্যাঁ, আপনাকে চিনি, সেদিন রাতে পরিচয় হয়েছিল। আপনার মনে আছে? কোনো সমস্যা হয়েছে? কোনো সাহায্য লাগবে? অবশ্যই লাগবে, আমার তোমাকেই লাগবে। হ্যাঁ বলছিলাম, চলুন আমরা কোথাও বসে চা খেতে খেতে একটু গল্প করি। ও নিশ্চয়ই, চলুন, আসুন তাহলে ক্যান্টিনে বসি। চলুন। হ্যাঁ, এদিকে চলুন। উফ, ছবি এঁকে ওদের একটু ভুলে থাকতে পারছি না। কি করছো মুকাদ্দেস? কি বলবো ফেহমি, ফাতি আর মেলিসার এই ব্যাপারটা যখনই ভাবি আর ভালো লাগে না, আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে যায়। স্বাভাবিক, ওদের এই ব্যাপারে জড়ানোই তোমার ভুল ছিল। ওই মেয়েটাকে কারোরই পছন্দ হয়নি, শুধু তুমি ছাড়া। ফেহমিয়া, এসব বলে মন খারাপ করে দিও না, এমনিতেই আমি একটু ভালো নেই। আমি তো শুধু আমার ছেলেকে ডিপ্রেশন থেকে বের করতে চেয়েছিলাম, এখন মনে হচ্ছে ওর ভালো করতে গিয়ে আরো খারাপ হয়ে গেছে। ফেহমি শোনো না, ফাতির কাছ থেকে আমি কিভাবে ক্ষমা পেতে পারি? তুমি বরং ফাতিকে কিছুদিন একা থাকতে দাও, তাহলে দেখবে ও নিজে থেকেই তোমাকে ক্ষমা করে দিয়েছে। এসব তুমি কি বলছো ফেহমি? তোমার মাথা ঠিক আছে? ছেলেটার এই অবস্থায় ওকে একা কিভাবে থাকতে দেবো বলো? আল্লাহ না করুক আমার ছেলে যদি আত্মহত্যা বা অন্য কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে? এসব ভেবো না তো মুকাদ্দেস, অলক্ষণে চিন্তা করছো কেন? আর সারাক্ষণ শুধু ফাতি ফাতি ফাতি। এখানে তো আমিও আছি। ফেহমি, তুমি কি তোমার নিজের ছেলেকে হিংসে করছো? হ্যাঁ মুকাদ্দেস, হিংসে করছি, কারণ তোমার মুখে সারাক্ষণ ফাতি, আমার প্রতি বিন্দু মাত্র খেয়াল নেই। ভুল কিছু বলেছি মুকাদ্দেস? তোমার সাথে আমার দীর্ঘদিন সামান্য কোনো ব্যাপারেও গল্প হয়নি। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলেছ ফেহমি, কিন্তু আমি তো একজন মা নাকি? আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, তাই একটু বেশি ভাবি, ওকে নিয়ে আমার সব সময় চিন্তা হয়। বুঝেছি, তুমি তো অনেক চেষ্টা করেছো, অনেক কষ্টও করেছো। এবার ছাড়ো, তুমিও কিছুদিন একা থাকো, তোমারও এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। চলো এক কাজ করি, আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই,
একটু সময় কাটিয়ে আসি, তুমি আর আমি। খুব ভালো বলেছো। তবে না ফেমি, এখন না। আমার ছেলেটাকে এই অবস্থায় রেখে এখন কোথাও যেতে পারবো না। তোমরা কি কোথাও বেড়াতে যাচ্ছ? হ্যাঁ, যেতে চাইছিলাম মুকাদ্দের, কিন্তু মুকাদ্দেস ওর ছেলেকে একা রেখে এখন কোথাও যেতে পারবে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। কি আজে বাজে কথা বলছো ফেমি? তোমার স্ত্রী থাকতে বাইরের একজনকে নিয়ে তুমি বেড়াতে যেতে চাইছো? এটা তুমি কি বললে? আমি কি বাইরের মানুষ? মুকাদ্দের, তুমি আমাদের পরিবারের কেউ না, আর আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি কথা বলো না। এমনিতে আমি তোমার উপর বিরক্ত। আমি এখনই আমার জিনিসপত্র সব গুছিয়ে আমার স্বামীর সাথে বেড়াতে যাব। আল্লাহ আল্লাহ, এদিকে শোনো। হ্যাঁ, আমরা দুজন। হ্যাঁ, ফাতি। হ্যাঁ জাঙ্গো। ফাতি, সত্যি আমি অনেক খুশি। মানে তোমার বাবা আমাদের এত সব ঘটনার পরও সবকিছু ভুলে আগের মতো ব্যবহার করছেন। আমি নিজেও খুব অবাক হয়েছি জেনেব। বাবা আরও বলেছে সবসময় পাশে থাকবে। দেখো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। আম্মার সাথেও সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো হয়নি। ওনার দেয়া সেই চড়ে গালে এখনো দাগ লেগে আছে। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার মম যে আমাকে চড় দিয়েছিলেন ভুলে গেছো? আরে আমি একটু মজা করেছি, উনি সেদিন ঠিকই করেছেন। আমরা তো চড় খাওয়ার মতোই কাজ করেছি। ফাতি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গেলেই বুঝবে। আরে বাহ, এই মুহূর্তে আমি ফাতি শেখের জিজাদের গাড়িতে বসে আছি। কোথায় যাচ্ছি জানি না। খুব ভালো, কে জানে কোন বিপদে পড়তে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, তার মানে তুমি আমাকে ভয় পাচ্ছ? না ফাতি, ভয় পাচ্ছি না। শোনো ওর কথা। এমনি একটু মজা করছিলাম। এবার বলো আমরা কোথায় যাচ্ছি? তোমাকে কিডন্যাপ করছি। ফাতি, তুমি কি বলবে না? ভালো। কি ব্যাপার, আমরা এখানে এসেছি কেন? এত প্রশ্ন করো না, এদিকে এসো। বুঝলাম না, তুমি কি করতে চাইছো? ভেতরে ঢুকো। এবার তো বলো। চলো। ডার্লিং, এটা তো একটা ফাঁকা বাড়ি। ও রিয়েলি? তুমি কি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ শুরু করেছো? হ্যাঁ, বলছি তুমি কি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ শুরু করেছো? আমার তো তাই মনে হচ্ছে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি বলছি যে এই বাড়িটা যদি তোমার পছন্দ হয়ে যায় তাহলে আমি এই বাড়িটা তোমার জন্য এখনই কিনে নেব। কি মানে কি? এই বাড়িটা? শোনো, তুমি এখন রিয়েল এস্টেটের চিন্তা বাদ দিয়ে পুরো বাড়িটা ভালো করে দেখো তোমার পছন্দ হয় কিনা। ফাতি, এসব কি বলছো? তোমার পছন্দ হয়নি? ডার্লিং, কি বলছো পছন্দ হয়নি মানে? এটা তো আমার স্বপ্নে দেখা বাড়ির চাইতে অনেক সুন্দর। আচ্ছা, তাহলে নতুন জীবনের জন্য অনেক অভিনন্দন জেনেব ম্যাডাম। ডার্লিং, এখন থেকে এখানে তুমি, আমি আর আমাদের ছেলে মিলে থাকবো, শুধু আমরা। কিন্তু তোমার মাকে? তুমি এসব নিয়ে ভেবো না, বাবার উপর দায়িত্ব দিয়েছি, বাবা সামলে নেবে। ফাতি, খুব সুন্দর বাড়িটা। সামনে বাগানও আছে।
তোমাকে খুশি করতে পেরে খুব ভালো লাগছে। অন্যান্য দিনের মতো চমৎকার সময় কেটেছে আজ। আমার অনুরোধে এসে সত্যি মুগ্ধ করেছো আইফেরিম। অনেক ধন্যবাদ তোমাকে। এর উপর তোমাকে যখন এতটা হাসি খুশি দেখেছি, আমার খুশি আরো দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ, সবার চোখ ফাঁকি দিয়ে এসেছি, দেখেছো? আমি এখন সবকিছু সামলাতে পারি হায়দারিন। শুনে খুব খুশি হলাম, খুব খুশি। তাছাড়া আমি সাহসী মেয়েদের এমনিতেই অনেক পছন্দ করি। অন্য মেয়েদের পছন্দ করার দরকার নেই। দেখতে সুন্দর, সাহসও আছে, এটা শুধুই আমি। তুমি সত্যি অনেক সাহসী। আরো সামনে এগিয়ে যাও। আচ্ছা, তুমি এখন এসো হায়দারিন, নয়তো কেউ দেখে ফেলবে। দাঁড়াও! কোন সাহসে তুমি আমার স্ত্রীর দিকে চুমু দেখিয়েছো? আমিও তোমাকে দেখে নেব। আমার স্ত্রীকে চুমু? হ্যাঁ, তোমাকে এর মাসুল দিতে হবে। ওয়েলকাম। কি খবর শেরদার, কেমন আছো? আমি ভালো আছি, বসুন। এখনই আপনাদের রুমের ব্যবস্থা ঠিক করছি। ফেহমি, এইখানে এসে তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। মাই লাভলি ডার্লিং, এখানে না আসার জন্য কত অজুহাত খুঁজছিলে, আর এখন এসব বলছো? ঠিক বলেছো, আমার কথা তো সিরিয়াসলি নিও না। শোনো, আমি যখন বাড়িতে বসে থাকি বাইরে আসতে ইচ্ছে হয় না, তবে আসার পর ভালো লাগে। তাহলে এখন থেকে মাঝে মাঝেই ঘুরতে আসবো, আর ছেলে মেয়েদের ওদের মতো থাকতে দেব। ছেলে মেয়েদের কথা শুনে আমার মনটা আবারও খারাপ হয়ে গেল। ফেহমি, ফাতিকে সাথে নিয়ে এলে কেমন হতো? ভালো হতো না? ফাতি কি বাচ্চা যে ওকে সব সময় সাথে নিয়ে ঘুরবে? না ফেহমি, হঠাৎ করে ওর কথা চিন্তা হচ্ছে। মানে ছেলেটা এমনিতেই ডিপ্রেশনে আছে, এর উপর ওকে বাড়িতে একা রেখে আসাটা কি ঠিক হয়েছে? শোনো, ওর কিছুই হয়নি, আর ও মোটেই ডিপ্রেশনে নেই। সারাক্ষণ ওর কথা বললে আমি হয়তো এবার ডিপ্রেশনে চলে যাব। ফেহমি, তোমার তো ডিপ্রেশনে যাওয়ার মতো কোনো কারণ নেই। আর যদি কোনো কারণে ডিপ্রেশন হয়েও থাকে, আমি মুহূর্তেই তোমাকে বের করে আনবো, চিন্তা করো না। আচ্ছা ডার্লিং, বাড়ি যাওয়ার পর কোনো কারণে ডিপ্রেশন হলে তুমি কিন্তু দূর করে দিও। চলুন স্যার। অনেক ধন্যবাদ শেরদার। সত্যি খুব ভালো লাগছে। ফাতি স্যার, এত দূর থেকে কিভাবে আপনার কাজ করব বলুন? আমাকে বরং ওই প্রাসাদ ছেড়ে আপনার কাছাকাছি কোথাও থাকার একটা ব্যবস্থা করে দিন। বুঝতেই তো পারছেন স্যার, আপনার কাছাকাছি থাকলে কাজগুলো করা সহজ হবে। মানে এত দূর থেকে আসা যাওয়া। মুস্তাফা, তুমি এবার থামো তো। আমি শুধু আমার ঘুমানোর জায়গাটা পরিবর্তন করেছি, ওই বাড়ি ছেড়ে তো চলে আসিনি। স্যার, এজন্যই বলি সময়ের কাজ সময়ে করব। এখন আমার পরিবারের পাশে তোমাকে অনেক প্রয়োজন। ফাতি স্যার, আমার মনে হয় এখানে থাকার ব্যাপারে আপনাকে আরো ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। কারণ আপনি যেটা চিন্তা করেন কোনো কারণে সবসময় তার বিপরীতটা হয়ে যায়, তাই না স্যার? আচ্ছা বলো তো, তুমি আমাকে নিয়ে মজা করছো মুস্তাফা? না স্যার, কোন সাহসে? আপনি আমার একজন আইডল ফাতি স্যার, আমার জীবনের রোল মডেল। আপনার সবকিছুই আমার খুব ভালো লাগে। আপনি অন্য সবার মতো না। হঠাৎ করেই আমেরিকা চলে গেলেন, এরপর হঠাৎ একদিন বাচ্চা নিয়ে ফিরে এলেন। আবার এখন আপনি 15 কক্ষের বিশাল শেখরজি যাদের প্রাসাদ ছেড়ে নিজের বাড়িতে উঠেছেন। কিভাবে করছেন স্যার? আমিও আপনার কাছ থেকে শিখতে চাই। মানে আমি যদি আপনার মতো হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিছু পরামর্শ দিন। পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই মুস্তাফা। আমি শুধু আমার নিজের পছন্দ মতো চলার চেষ্টা করি, তাই তুমিও নিজের পছন্দকে প্রাধান্য দেবে। সেটা কেন জানো? তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। এবার তুমি তোমার কাজ করো, আমি আসছি। Karışmayın bana, benim hayatım, benim kararım, sonucuna razıyım. Ben bilirim beni, sizden ziyade, kalbim virane, aşk fevkalade.
dokunmayın asla. Benim hayalim, benim gençliğim, umudum, düşlerim. Ben yaşarım günü dünden ziyade. Kalbim virane, aşk fevkalade. সারা শরীর ব্যথা করছে, অনেক কাজ করেছি। হ্যাঁ সত্যি অনেক কাজ করেছি। ওই কষ্টটা হয়েছে আইফের, একটু কষ্ট, কিন্তু দেখো ঘরটা কি সুন্দর লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ, কি সুন্দরভাবে ঘরটা সাজিয়েছো। তোমরা না থাকলে একা একা কি যে করতাম জানি না। তোমার খুশিটাই আমাদের কাছে সবচেয়ে বড় জেনে। হ্যাঁ, আল্লাহ যেন সব সময় তোমাকে এভাবে খুশি রাখেন। সবাই দোয়া করি নতুন বাড়িতে তোমাদের জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। সবার জীবন ফুপি, আমাদের সবার জীবন। ইনশাআল্লাহ ফাতি, ইনশাআল্লাহ। দরজাটা এভাবে খোলা কেন? ঘরে তো চোর ঢুকতে পারে। বাবা, হ্যাঁ বাবা তুমি এখানে? কি ব্যাপার? কি ব্যাপার মানে কি জাইনেব? নতুন বাড়িতে কিভাবে সংসার গুছিয়েছো দেখতে এসেছি। ভাবছি এক কাপ চাও খেয়ে যাবো। খুব ভালো করেছো, আমি এখনই চা নিয়ে আসছি। আসুন রিজ বাবা আসুন। শেফকেত ভাই আপনি এখানে বসুন। এখানে? আচ্ছা, কি খবর জামাই? ফাতি, বলুন মেরিয়াম ম্যাডাম। আমার কিন্তু একটু চিন্তা হচ্ছে। তুমি তোমার মমকে কি বলবে? হ্যাঁ কিছু একটা বলে দেব। ফাতিকে তুমি এই প্রশ্ন করছো? ও তো খুব সহজেই একটা মিথ্যা কথা বলে দেবে। মিথ্যে বলায় ও বেশ দক্ষ হয়ে গেছে। ফেহমি, এখন মনে হচ্ছে তোমার কথায় ঘুরতে এসে সত্যি খুব ভালো করেছে। এখানে ভালো লাগছে। তাহলে এক কাজ করি, আরো কয়েকটা জায়গায় ঘুরে আসি। আপাতত কয়েকদিন আমরা বাড়ির কথা ভুলে থাকি, কি বলো? হ্যাঁ খুব ভালো হবে, খুব মজা হবে। এত ঠান্ডার মধ্যে ভালো লাগছে তাই না? হ্যাঁ আমাদের তুষার মানব শশাও আছে। মুকাদ্দেস, খুব মজা, তোমার নাকটা খুব মজা। শুনেছি তুষার মানব, কাল গাজর দিয়ে নাক বানিয়ে দেবো। একদম তাড়াহুড়ো করবে না কেমন? আচ্ছা। যদি ভয় পাও তাহলে একটু নিচু জায়গার জন্য অপেক্ষা করে এরপর লাফ দেবে। ফেহমি, এবার দয়া করে আমাকে বাচ্চাদের মতো বোঝানোটা বন্ধ করো তো। আমি কি বাচ্চা মেয়ে? কোথায় নামতে হবে খুব ভালো করেই জানি। ও আমার কাছে তো তুমি বাচ্চাই। আবহাওয়া খুব সুন্দর তাই না? খুব ভালো লাগছে, একদম ফ্রেশ অক্সিজেন পাচ্ছি ফেহমি। খুব মজা লাগছে। হ্যাঁ আমারও খুব ভালো লাগছে। আমরা সময়ের অনেক অপচয় করেছি। জীবনটা ছোট, আমরা কাছাকাছি চলে এসেছি। আমি 3 গোনার সাথে সাথে লাফ দেবে, ঠিক আছে? আমি 3 বলা পর্যন্ত অপেক্ষা করবে। 1 আমি তো কেবল 1 বলেছি। ওরা বেড়াতে গেছে, আমরাও শান্তিতে আছি মুকাদ্দের। ফেহমি অবশেষে ওকে রাজি করাতে পেরেছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, মুকাদ্দিসের এমন অদ্ভুত চিৎকার চেঁচামেচির কারণে আমি আর জাঙ্গো দুজনেই খুব আতঙ্কে থাকি। তুমি একদমই ঠিক বলেছ। সত্যি ওর চিৎকার চেঁচামেচি আর পাগলামির কারণে আমি অনেক সময় নিজের ঘর থেকেও বের হতে পারি না মুকাদ্দের। যাক, আল্লাহ আমার ফেহমিকে আরো ধৈর্য দান করুক। আমিন। মুকাদ্দের ম্যাডাম, আপনার কাছে মেহমান এসেছেন। এ বাড়িতে আমার মেহমান কি আসবে? তুমি বুঝতে ভুল করেছো, নিশ্চয়ই মুকাদ্দিসের মেহমান। না না ম্যাডাম,
সার্ভেদ সাহেব এসেছেন। সার্ভেদ সাহেব এসেছেন? সার্ভেদ সাহেব এসেছেন? জাঙ্গো তুমি বসো। সার্ভেদ সাহেব এসেছেন, ওনাকে নিয়ে এসো। সার্ভেদ সাহেব। আচ্ছা, তোমার সার্ভেদ দেখি আমাদের সার্ভেদ সাহেব। আসুন আসুন আসুন, স্বাগতম। কেমন আছেন? আমি এখনো আপনার ভক্ত। শুনে খুব খুশি হলাম। এটা আপনার জন্য। আপনি এখনো ঠিক আগের মতোই আছেন। অনেক ধন্যবাদ। মুকদ্দর ম্যাডাম। সার্ভেদ সাহেব। এটা আপনার। অনেক ধন্যবাদ। ফুলের তোড়াটা খুব সুন্দর। আপনারা দুজন পরিচিত জানতাম না তো। আমরা অনেক পুরনো বন্ধু, মানে আমরা বিজনেস পার্টনার। হোটেলে ভুলে গিয়েছিলাম। কিন্তু তোমরা দুজন দুজনকে কিভাবে চেনো? আমাদের কেবলই পরিচয় হয়েছে। গুলসুম ম্যাডাম, আমি মুকদ্দর ম্যাডামকে আন্তালিয়ায় দেখেছি, হোটেলে। জরুরি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু অপ্রত্যাশিত একটা কারণে মুকদ্দেস কথাটা বলতে পারিনি। এখন আমি যেটা বলতে চেয়েছিলাম সে কথাটা বলতে এসেছি। ও, ইনশাআল্লাহ পারবেন। ও, আস্তে আস্তে। কে তুমি? অসভ্য! শুনেছি তুমি নাকি আমার স্ত্রীর সাথে আজকাল ঘোরাঘুরি করো। আসতে বলো, কে তোমার স্ত্রী? এটা কেমন ব্যবহার বলো? আমার স্ত্রীকে চেনোনি? তুমি খুব ভালো করেই জানো। কে তোমার স্ত্রী? আইফের। এখন থেকে ওর নাম মুখে নেওয়ার আগে 10 বার ভেবে নেবে ব্রাদার। তা না হলে আমি তোমার এই সুন্দর মুখটা একদম নষ্ট করে দেব। আইফের হলো আমার স্ত্রী, আমার মেয়েদের মা। আচ্ছা, আইফের তোমার স্ত্রী আর তোমার মেয়েদের মা, তাই তো? হ্যাঁ। তার মানে আইফের যাকে সবসময় অসভ্য বলে গালিগালাজ করে আর অভিশাপ দেয়, সেই মুস্তাফা তাহলে তুমি? এভাবে কথা বলছো কেন? আর কে তুমি? আমি হচ্ছে সান্টা ক্লজ, বুঝেছো? সান্টা ক্লজ। তবে আমি শুধু আইফের মনের ইচ্ছাই পূরণ করি। আর আইফের ইচ্ছে হলো ওর আর ওর মেয়েদের প্রতি যে অন্যায় হয়েছে। বুঝলাম না। আইফের ইচ্ছে, আমার আইফেরিমের শখ, এটা আমি পূরণ না করে পারি? কখনো না। তাহলে এখন কি করব? তোমার চেহারাটা থেতলে দেব।
ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছাড়ো আমাকে। আইফেরকে তুই মেয়ে সহ একদম একা রেখে তুমি পালিয়ে গিয়েছিলে। এটা আমার পারিবারিক ব্যাপার। আইফেরের সমস্যাই আমার সমস্যা। শুইয়ে দাও। ভাই কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। না, তোমাকে তোমার পাপের মাসুল দিতেই হবে মুস্তাফা ব্রাদার। ক্ষমা করে দাও, আমি আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি। আমার সত্যি ভুল হয়ে গেছে। তুমি যদি ভুল বুঝতে পারতে তাহলে আমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলতে না। তাছাড়া আমি আইফেরকে ভালোবাসি কথাটা জানার পরও কিন্তু ওকে সইয়ে দাও। ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ি। আমার আইনে কোনো ক্ষমা নেই, অমানুষের কোনো ক্ষমা নেই। তুমি যেটা বলবে আমি সেটাই করবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, সবার যেহেতু কফি খাওয়া এখন শেষ, সবাই এখন বাড়ি চলে যাও। আরে এভাবে বলো না ভাইয়া, তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ। শোনো ডার্লিং, নতুন বাড়িতে প্রথম রাত কি ওদের সাথে কাটাবো? ফাতি, এটা আবার কেমন ব্যবহার? সারাদিন আমাদের গাধার মতো খাটিয়েছো আর এখন বের করে দিচ্ছ? চুপ করো, তুমি বেশি কাজ করোনি। কি বল? আচ্ছা ঠিক আছে, আর থাকতে হবে না। এসো মিতে, আমরা চলে যাই। রাতের খাবারটা খেয়েই যাই। এখন চলো মিতে, যাওয়ার সময় কিছু খেয়ে নেব। তোর জন্য মান্তি বানিয়ে দেই। সত্যি বলছিস? ফাতি, চলো ওরহান, আমরা চলে যাই। ওদের নতুন বাড়িতে আজকের রাতটা ওদের মতোই থাকুক। হ্যাঁ, তোমরা নিজের বাড়িতে আনন্দ করতে থাকো। আমি আমার কফিটা পর্যন্ত এখনো শেষ করতে পারিনি। দেখো দুলা ভাই, তোমার ব্যবহার মনে থাকবে। ডায়েরিতে লিখে রেখো, পরে এক সময় পড়বো। আল্লাহ আল্লাহ। আরে কি শুরু করলে তোমরা? সবাই রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নাও। দাঁড়াও, আমি আসছি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। বাই। সাবধানে যেও। হ্যাঁ, যাবো। আবার এসো আগামী বছর। হ্যাঁ নিশ্চয়ই দুলা ভাই, আমরা আবারও আসবো। তুমি তাহলে আবারও আমাদের এভাবে বের করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক ধরেছো ওরহান, যখনই আসবে তোমাকে এভাবে বের করে দেবো। চুপ করো। ওফ, হয়েছে, এবার সবাই চলো। চলো। কাজটা কিন্তু একদম ঠিক করোনি। ডার্লিং, এই মুহূর্তটা কিন্তু মনে রাখার মতো। আমরা নিজের বাড়িতে দাঁড়িয়ে থেকে ওদের বিদায় জানাচ্ছি। স্বপ্নের মতো লাগছে। এখন তাহলে চলো আমরা তিনজন মিলে নতুন বাড়িতে স্বপ্নের মতো একটা রাত কাটাই। চলো। গুলসুম ম্যাডাম ডিনার করবেন না? শুয়ে পড়েছেন, আসলে ওনার শরীর ভালো না বলে বিশ্রাম নিচ্ছেন। তাই নাকি? খুব ভালো। ভালো কেন? মুকদ্দের ম্যাডাম বলুন। আমি একটা শুভ কাজের জন্য এসেছি। শুভ হবে ইনশাআল্লাহ। এবার আমি অযথা সময় নষ্ট করব না, দ্রুত কাজটা সেরে ফেলবো। প্লিজ জলদি করুন, জলদি। এর মধ্যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আমি কোনো ধারণা করতে পারছি না। আস্তে। মুকদ্দর ম্যাডাম বলুন। আমাকে সার্ভেট, কিছু হয়নি সার্ভেট সাহেব। সার্ভেট সাহেব, ভয়ের কিছু নেই। ও হচ্ছে আমার বোন মুকাদ্দেস, ভয় নেই। ও এমনই, সবসময় চিৎকার করে, এতে ভয়ের কিছুই নেই। উনি তো আবারও আগের মতো অজ্ঞান হয়ে যাবেন। সার্ভেট সাহেব প্লিজ কথা বলুন। তোমার কি হয়েছে? আপনি কোথায়? তুমি চেঁচিও না, ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ। আল্লাহ আল্লাহ। আরে উনি এখনো বেঁচে আছেন? সার্ভেট সাহেব আমাকে আজ বিয়ের প্রস্তাব দিতে বাড়িতে এসেছেন। অভিনন্দন সার্ভেট সাহেব, শুভকামনা, ভালো থাকবেন। আমরা নেই সেই সুযোগে তুমি বাইরের একজন লোককে বাড়িতে নিয়ে এসেছো? কি আজে বাজে কথা বলছো তুমি? শান্ত হও। বাইরের লোকজন সুযোগ পেয়ে আমাদের
বাড়িতে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে আর আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। চলো আমরা ঘরে যাই। শুভরাত্রি। না, আমি এখন কোথাও যাব না। আমি যাব না, আমি ওদেরকে এখানে এসব করতে দেব না। ও এমনই, ওকে ভয় পাবেন না। আপনি আপনার কাজ করুন, জলদি শেষ করুন প্লিজ। সার্ভেন্ট সাহেব জলদি করুন, এই নিন। পরিয়ে দিচ্ছি। হ্যাঁ জলদি। সার্ভেন্ট সাহেব দ্রুত। হ্যাঁ দেখুন ঠিক আছে। ও